পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। ঋতু ঋতু পরিবর্তন হয়েছে। কাল পড়েছে গ্রীষ্মকালে। ক্যালেন্ডারের পাতায় বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ শেষ হবে বলে দিন গুনছে। সূর্যের প্রচন্ড তাপে উত্তাপ পিচ ঢালা রাস্তা, অসহ্য গরম, অতিষ্ঠ জনজীবন। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকটি কৃষ্ণচূড়া গাছ। তার নিচে শেষ হয়ে বিছিয়া পড়ে আছে কৃষ্ণচূড়া লাল রঙা ফুলের স্তূপ। তার উপরেই চরণ বিছিয়ে যাচ্ছে এক রমণী। এই উত্তাপে বিলীয়মান প্রখর জ্বলন্ত রোদের মতোই দগ্ধ করছে তার মেজাজ। মুখখানা পায়ের তলায় বিছিয়ে থাকা কৃষ্ণচূড়া লাল রাঙা ফুলের মতোই তপ্ত লাল হয়ে জ্বলজ্বল করছে। মুখোদয় ঘেমে জপজপে অবস্থা। সাদা সালোয়ার স্যুটে পরা, গায়ে হাত ঘড়ি দেখে হন্তদন্ত হয়ে পা চালিয়ে সামনে এগিয়ে যায় সে। একটা গেটের সামনে আসতে অস্পষ্ট হয় উপরের বিশাল বড় সাইনবোর্ড, প্রজ্ঞা আসার আলো। দোতলা সিঁড়িতে ধপধপ করে পা ফেলে এগিয়ে যায় কাঙ্ক্ষিত রুমটির দিকে। পাশে কত স্টুডেন্ট সালাম জানিয়ে যাচ্ছে, তাতে কোনো ধ্যান নেই। রুমে ঢুকে চেয়ারে বসে পড়ে সে। সামনে রাখা পানির গ্লাসটা দেখে এক নিমিষে শেষ করে দেয় সেটা। পাঁচজোড়া উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে আছে তার দিকে। বিষয়টা বুঝতে পেরে সে চেঁচিয়ে উঠল, ব্যাপার কি রে রায়া, তোরা আমাকে চোখ দিয়ে গিলছিস কেন? ইনার হঠাৎ চেঁচানোতে তাদের সবার মুখের আদর পরিবর্তন হয়ে যায়। সানিয়া বুকে হাত রেখে ভয় পাবার মতো করে বলে ওঠে, তা কি আদেও সম্ভব? তোকে ভালো করে দেখলেই মেয়র সাহেবের গুলি মারার কথা মনে হয়ে যায়। গেলার কথা তো মনের মধ্যে আনাও বারণ, কারণ তুই অলরেডি তার চোখের পর্দার উপর বসে আছিস, বুঝতে পারলি? এমতো অবস্থায় রায়া প্রথম মুখ চিপে হাসল, পরে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ইনা বিরক্ত হলো খুব। বাকি তিনজনের পানে তাকালো। রিক্তা, ওহি, রিমিশা, ওরা তিনজনই কোচিং সেন্টারে 1 বছর হলো জয়েন করেছে। ইনার স্বপ্নের মতোই পুরো প্রজ্ঞা, তাতে অবশ্য জানের অনেক অবদান ছিল। তোমাদের ক্লাসে যাও, স্টুডেন্টরা রুমের বাইরে এসে দাঁড়িয়ে আছে। ইনার কথা তারা তিনজনই উঠে চলে গেল। ব্যাগ থেকে 3টা টাকার বান্ডেল বের করে সানিয়ার দিকে এগিয়ে দিতে দিতে ইনিয়া শুধালো, পিহু কেমন আছে? কালকে ভাইয়াকে বলিস নিয়ে আসতে। সানিয়া সায় জানালো। ইনা ছটপট ব্যাগ কাঁধে নিয়ে বের হতে উদ্যোগ নিতেই রায়া অবাকের স্বরে জিজ্ঞেস করল, চলে যাবি? আজকাল ম্যানেজ করে নে বলে ইনা তপ্ত নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসে। গেটের সামনে এসে ব্যাগ থেকে পানির বোতল বের করে একটু ঝুঁকে চোখে মুখে পানি দিতে লাগলো। আচানক গাড়ির হর্ন শুনে ইনা সামনে তাকালো। চকচকে কালো রঙের মার্সিডিজ গাড়ি থেকে বেরিয়ে আসে জায়ান। পরনে কালো রঙের শার্ট, সাদা প্যান্ট, সবসময় পরিপাটি করা চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাতে এক বিন্দু এই সুদর্শন পুরুষের ভয়ঙ্কর সৌন্দর্য নিভিয়ে যায়নি। কপালের ডান দিকে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো। ইনার মনে মনে অনেক পুলকিত হলো তার পুরুষটিকে দেখে, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। জায়ান ক্লান্ত মুখে সুন্দর হেসে উঠল। ইনা তা দেখে মুখ বাঁকিয়ে বোতলটা জায়ানের দিকে ছুঁড়ে মারল। জায়ান মুচকি হেসে বলে উঠল, আপনার এই ভেজা স্নাত মুখটা পাবলিক প্লেসে শো করছেন না কেন হরিণী? এ কিন্তু ভারী অন্যায়। ইনার রাগ যেন বৃদ্ধি পেল। মুখটা ছামটি মেরে তপ্ত গভীর কাট কাট করায় উল্টো জায়ানকে জিজ্ঞেস করে উঠছে, বাহ বাহ, আজকে দেখি মেয়র সাহেবের গেট আপ অন্যরকম। কপালে কি হয়েছে? শ্বশুরবাড়ির লোকেরা আপ্যায়ন করেছে বুঝি? ভালো, খুব ভালো। আপনি এটারই যোগ্য। কথাটা বলে ইনায়া আর দাঁড়ালো না। উল্টো ঘুরে হাঁটতে গেলেই জায়ান ধপ করে তার হাত ধরে টেনে ইনায়া বিরক্তকর মুখের আদর করে রেগে কি শুধালো, হাত ধরেছেন কেন? আমি আপনার কে? যান আপনার পার্টির লোকেদের সাথে ভাব জমান গিয়ে। আমি তো অহেতুক আপনার জীবনে। চলো আমার সাথে। আচমকা যাব কোথায়? জায়ান ফিচাল হাসি টেনে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, শ্বশুরবাড়ির আপ্যায়ন খেতে মন চাইছে। ইনা ফ্রিকুচ গেল। জায়ানকে আবার তাকে মজলিসে নিয়ে যাবে নাকি? হতেই পারে। এই লোকের বিশ্বাস নেই। বিয়ের পর একবার হুট করে নিজের পার্টি অফিসে নিয়ে গিয়েছিল।
দরকার নেই আমার অকালে মরতে যাবার। ইনার কথা শুনলেন না জায়ান। জোর করে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিল, নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ইনা মুখ ফুলিয়ে রাখলো, চোখ দুটো তার টলমল করছে। জায়ানকে খুবই ক্লান্ত দেখাচ্ছে, চোখ মুখ দেখে সুস্থ মনে হচ্ছে না। গত 2 দিনে আগেও জায়ানের উপর হামলা হয়েছিল। নির্বাচন সামনে, প্রতিদ্বন্দ্বীও বেড়ে গেছে। সিটিতে জায়ানের উপর সন্তুষ্ট সবাই। আসন্ন নির্বাচনে জায়ানের দল ভালো পজিশন নিয়ে নামবে। ইনার ভেতরটা হাহাকার করে উঠল। বিয়ের 1.5 বছর পূর্ণ হয়েছে, এমন একটা দিন নেই ইনা আতঙ্কে পার করে না। অশ্রুসিক্ত চোখে সে আবারও জায়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, যে মনোযোগ সহকারে ড্রাইভিং করছে। ইনার নাক টানার আওয়াজে লুকিং গ্লাসে চোখ রাখে জায়ান। ঠোঁট ফুলে অভিমানী মুখে নরম গলায় বলে ওঠে, আমার জন্য এত মন কাঁদে তোমার? হাস্যকর। আমার জন্য এত চিন্তা হলে একা ফেলে রাখতে না। পড়ে আছো নিজের বন্ধু বান্ধব নিয়ে। ইনার দৃষ্টি নামিয়ে নিল বাইরে, তাকে কাটকাট গলায় বলে উঠল, আমাদের মধ্যে সম্পর্কটাকে জটিল আপনি করে তুলছেন। আমার গুরুত্ব কই আপনার জীবনে? আছেন তো নিজের অহেতুক দায়িত্ব নিয়ে। জনগণের সেবা করা কি অহেতুক হরিণী? ইনার উত্তর দিল না, মুখ নুইয়ে রাখলো শুধু। খানিকটা সময় পার হয়ে যায়, এরই মধ্যে কোনো কথা বলে না আর। নিস্তব্ধতায় মোড়া হয়ে যায় সময়টা। ইনা পলক ফেলে বাইরে তাকালো। জায়ানের রাজনীতির নেশা সে ছোট্ট থেকেই, তার লক্ষ্য অন্যরকম। পুরো দমে এতে মজে ছিল সে। অন্যদিকে চোখ ঘোরানোর সময় ছিল না তার। এরই মাঝে ইনা নামের নেশা মাথায় চড়ে বসে, যার কারণে একটু লক্ষ্যচ্যুত হলেও ফাহাদ নির্বাচন থেকে বসে যাওয়া ওকে আবারও এই নেশায় মত্ত করেছে। ইনা এই 1.5 বছর বুঝিয়েও কোনো খেসারত পায়নি। উল্টো ফাহাদের কথা বলে কাবু করতে গেলেই জায়ানের রাগের তোপে পড়েছে সে। খুব কম সময় জায়ান ইনাকে দিতে পেরেছে, এই নিয়েও অনেক অভিমান ইনায়ার। বলতে বলতে গাড়ি মোড় নেয় ইনার সেই চিরচেনা পুরান ঢাকার গলিতে। আচমকা মানুষের শোরগোল, ইনার ধ্যান ভেঙে যায়। পরিবেশ দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে সে জায়ানের পানে তাকালো, কিন্তু জায়ান সবসময়ের মতো নির্বিকার। ডানে বামে বেশ কিছুটা ব্রেক নিয়ে গাড়ি আসে ইনার শৈশবের স্মৃতিময় সেই 3তলা বাড়িটার সামনে। ইনার মন পুলকিত হলো। জায়ান তড়িঘড়ি করে বের হয়ে ইনাকে বের হতে বলল। বের হতেই ইনার হাত ধরে লম্বা কদম ফেলে ভিতরের দিকে অগ্রসর হয়। ইনা জায়ানের সাথে তাল মেলাতে বেগ পোহাতেই হয়েছে বেশ। ভেতরে গিয়ে ইনায়া অবাক হলো, পুরো বাড়িটাই নতুন করে সাজিয়েছে জায়ান। হল রুমে গিয়ে আরো অবাক হলো বাড়ির সবাইকে দেখে। মিজানুল করিম আর মিনারা বেগম বসে বসে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। ফাহাদ আর নিধি সেখানেই ছিল। ইনায়া জায়ানের হাত ছেড়ে তাদের কাছে গেল। নিধি ইনায়ার হাত ঝাঁকিয়ে সরু গলায় জিজ্ঞেস করে উঠল, আসতে এত লেট করলে? রাস্তায় মারপিট করেছো নাকি দুজনে মিলে? তার সাথে মারপিটও জমবে না ভালো করে। তো ঈশান ভাইয়া আর তিথি আসেনি? তিথি আসতে চেয়েছিল কিন্তু বাদ সেধেছে ভাইয়া। প্রেগনেন্সি 7 মাস চলছে, একটু তো সাবধানে থাকতেই হবে। ইনার মাথা ছাকালো তিথির উপর। খুব দায়িত্বশীল ঈশান। মিনারা বেগম ইনায়াকে নিয়ে তাদের বাড়ির বিশাল বড় রসোই ঘরে গেল। তারা যেতেই ফাহাদ নিধির হাত ধরে স্লো ভয়েসে জিজ্ঞেস করলো, আমাদের বেবি কবে হবে নিধি? আমি বাবা হতে চাই। নিধি বিরক্ত মুখে বলে উঠল, এই না, আমাকে সবসময় পিচ্চি বলে ডাকেন, আবার আমার কাছে বাচ্চা চাইছেন? লজ্জা করে না? ফাহাদের মুখ কালো হয়ে গেল। নিধি লক্ষ্য করলো সেটা। ফাহাদ তপ্ত নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলে উঠল, বয়স তো বসে নেই নিধি। আমার অক্ষমতা আপনাকে খুব পোড়ায়, তাই না ফাহাদ? ফাহাদ শান্ত চোখে নিধির দিকে তাকালো। কালো চোখ জোড়ায় যেন ফাহাদের মরণ নিশ্চিত। কখন কিভাবে এত ভালোবাসলো এই পাগল মেয়েকে তার কোনো জানা নেই ফাহাদের। ফাহাদ নিধির হাত ধরে মুচকে এসে বলে উঠছে, হেই, তুমি সব সময় কথায় ফোড়ন কাটো কেন? ডাক্তার বলেছে শীঘ্রই আমরা গুড নিউজ পেতে চলেছি, এই জন্যই খুব এক্সাইটেড। তুমি শুধু আমার সাথে ঝগড়া করার ফোন দেওয়াটো কেন? নিধি এই কথার উত্তর কিচ্ছু বলল না। ফাহাদের সবসময় নিধিকে এইভাবেই আগলে রাখে। ভালোবাসা সব কিছুই ভাবায়। সে কি আসলেই এত ভালো লাইফ পার্টনারের যোগ্য? নিধি হরমোনের সমস্যা,
ডাক্তার শরণাপন্ন হয়েছে সেই কবে। ডাক্তার এখন ভালো কিছু শোনার অপেক্ষায়। এদিকে ইনায়া রান্নাঘরে গিয়ে অবাক, এ তো এলাহি আয়োজন করা হয়েছে। জায়ান কয়েকজন লোকজনকে বলেছিল, তারা সমস্ত কাজকর্ম করেছে। বিশাল বড় ডাইনিং জুড়ে বিভিন্ন আইটেম। ইনায়া অবাক হয়ে মিনারা বেগমকে জিজ্ঞেস করে, এত কিছু কেন মা? আমরা তো মাত্র কয়জন? মিনারা সবকিছু সাজাতে সাজাতে বলে উঠল, জায়ানের পার্টির লোকজন আসবে। সব জায়গায় এদের মাছির মতো ভন ভন না করলে হয় না। আর আছে একজন, তার বাচ্চা কাচ্চা নিয়ে সব জায়গায় ঘুরতে মন চায়। কথাটা বলে তীক্ষ্ণ মেজাজ নিয়ে সামনে তাকালো ইনায়া। জায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়ার দিকে। চোখ দুটি খুবই করুণ দেখালো সেটা। সব ঝামেলা শেষ হয়েছে প্রায় সন্ধ্যার দিকে। সবাইকে বিদায় দিয়ে বাড়ির সবাই যখন বেরোবে বলে প্রস্তুত হচ্ছে, এই সময় জায়ানি বলে উঠছে, আমি আর ইনায়া যাচ্ছি না, দরকার আছে, তোমরা যেতে পারো। অযথা নেতা সাহেবের সাথে কথা লাগাতে গেল না কেউ। যার যার মতো চলে গেল শুধু। হঠাৎ করে এই নিস্তব্ধতায় মোড়া হয়ে যায় পুরন ঢাকার সেই 3 তলা ও আকৃতির বাড়িটা। দোতলা ডান দিকে বড় আয়তন জুড়ে করা রুমটা ছিল ইনায়ার। সে এখানে আপাতত চুপচি করে বসে পায়ের উপর পা ঘষিয়ে যাচ্ছে। সামনে কাঠের চেয়ারে বসা জায়ান, যার দৃষ্টি ইনায়াতে নিবদ্ধ। মুখটা গম্ভীর, তবুও চোখ দুটি শান্ত অবিচল। বাইরে প্রচণ্ড বাতাস বইছে। সন্ধ্যা প্রদীপ জলে ধূপ করিয়ে নিভে কালবৈশাখী ঝড়ের আগমন হচ্ছে। হঠাৎ করে জায়ান গম্ভীর গলায় ডেকে উঠছে, ইনায়া, তাকাও আমার দিকে। স্তম্ভিত হলো ইনায়া। আশ্চর্যজনিত চোখে তাকালো জায়ানের পানে। চোখে ভিড় করেছে পানিরা। মুখটা মলিন করে জায়ানকে কিছু বলতে গেল, কিন্তু কান্না গেলে বলতে পারলো। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। থুতনিতে হাত দিয়ে মুখটা নিজের কাছে এনে ফিসফিস করে বলে উঠল, এত কেন পোড়াও আমাকে? যাতনার আগুনে জ্বালিয়ে দিয়ে কি শান্তি পাও হরিণী? আমি তো সেই কবেই তোমাদের পুড়ে কয়লা হয়ে বসে আছি। আরো দগ্ধ করতে চাও আমাকে? ইনার নাক টানলো, উঠে জড়িয়ে ধরলো জায়ানকে। বুকের বাঁ পাশটায় মুখ রেখে বিড়বিড় করে বলে উঠল, আপনি আমাকে নাম ধরে কেন ডেকেছেন? জায়ান কিঞ্চিত পরিমাণ হাসল। খুব করুণ দেখালো সেটা। হাত উঠিয়ে জড়িয়ে ধরলো ইনায়াকে। বুক থেকে মাথা উঠিয়ে কানে কানে ফিসফিস করে বলে উঠছে, শুধু নাম ধরে রাখতে চোখের পানির বন্যা। গত 8 মাস আমাকে দেখা না দিয়ে, কথা না বলে যে পরিমাণের হৃদয় পটে তীব্র গতিতে আঘাত করেছেন, সে ব্যথা উপশম কি করে করব আমি? মাফ করেন না নেতা সাহেব, আমি সত্যি বেশি বেশি করে ফেলেছি। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনার চোখের পানি মুছে দিয়ে অতীব শান্ত গলায় বলল, আমার জীবনে তুমি আর আমার পেশা দুটোই গুরুত্বপূর্ণ। ছোট থেকে এই নেশায় জড়িয়ে পড়েছি। দাদুর থেকে আমাদের 2 ভাইয়ের এ পেশায় জড়িয়ে যাওয়া। ভাই পেরেছে এসব থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি পারছি না। খুব ভাবে জড়িয়ে গেছি রাজনীতিতে। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু কই। সারাদিনের ক্লান্তি শেষে আমি তোমাকে পাচ্ছি না। হোয়াই? অভিযোগ থাকলে সম্মুখে করো, দূরে গিয়ে কেন? এসব করে কি শান্তিতে থাকা যায় নেতা সাহেব? সব সময় হারানোর ভয় আমাকে ঝেঁকে বসে আছে। জীবনে এত কিছু হারিয়ে আর নতুন করে হারাতে পারবো না। মানসিক শান্তিটা পাচ্ছি কই? মাঝে মধ্যে মনে হয় নিধি পারলে আমি কেন পারছি না? আমার ভালোবাসা কি এতটাই ঠুকলো? উত্তর মেলে না। ভাইয়ের নিজেরও কিছু ইচ্ছে ছিল। নিধির কথা রেখে পাকাপোক্তভাবে ভাই বেরিয়ে এসেছে এসব থেকে। বোরিং হয়েছিল বেবি। কথাটা বলে জায়ান ইনায়ার চোখের পাতায় দীর্ঘ একটা চুমু টেনে তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। হালকা কমলা রঙের নিয়ন বাতিতে আধা মরায় ঘরটা একটু যেন দীপ্ত শিখার মতো জ্বলে উঠছে। ঠান্ডা মৃদু বাতাস দুজনের শরীরটাকে শীতল করে দিচ্ছে। ইনায়ার কালো ভেজা চোখ জোড়া দেখে জান হাসল। রমণীর ভেতরে আত্মাটা বোঝার সাধ্য নাই এই নেতা সাহেবের। আমার জন্য হৃদয় পুড়ে হরিণী? খুব করে পড়ে। নাক টেনে ইনায়ের কাপা গলায় স্বীকার করলো। জানের ভয়েস আরো স্লো হলো, তাহলে হার স্বীকার করলে হরিণী? ইনায় কিছু বলবে কই? চোটগুলো ফাঁক করতে জায়ান তার উষ্ঠতে এগিয়ে দেয়। ইনায়ও সায় জানালো। অনুভূতির সাগরে
ভাসছে যেন জায়ান। অভুক্ত হৃদয়টা তার ভালোবাসাকে পূর্ণতা দিতে ব্যস্ত শুধু। শীতল হাওয়ায় কম্পন বয়ে যাওয়া ইনার পাত্তা শরীরটা উষ্ণতার খোঁজে। জায়ানের শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে যাচ্ছে যেন। ইনায়া মুঠোবন্দি করে রেখেছে জায়ানের মাথার পেছনের চুলগুলো। আকাশের চাঁদটা আজ নেই। জোর করে ভিড় করা ঘন কালো আধারে মেঘের তলায় লুকিয়ে রয়েছে। উষ্ণতার খেলায় হার মানতে হয় ইনায়ার। নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম। মুঠোবন্দি চুলগুলো ছেড়ে দেয় তৎক্ষণাৎ। জায়ানের পিঠে হাত থাপড়ে ছুটতে চায়। অভুক্ত পিপাসায় পানি পান করার মত্ত জায়ানের হুঁশ কই তাতে। ইনায়ার কোমর জড়িয়ে ধরে উপরে উঠিয়ে নেয় জায়ান। ইনায়ার হাত ছোঁয় জায়ানের গাল। ইনা আস্তে করে তার বন্ধ চোখ জোড়া খোলে। জায়ান তার পানি তাকিয়ে ইনার চোখে চোখ পড়তে আচমকা ছেড়ে দেয় উষ্ঠদয়। কপালে কপাল ঠেকালো ইনায়া। জায়ানের ভেতরের তোলপাড়ের শব্দ যেন তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। জায়ান বড় বড় করে নিঃশ্বাস ফেললো। ইনার গাল ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, তুমি সূর্যতার রঙে মোড়ানো নীল আকাশের সাদা মেঘ, আমি আধার রাতের গহীন কালো মেঘ। কত অমিলের রাস্তা হবে পার, তারপরও তুমি আমি একাকার, এক মন এক হৃদয় একাকার। জায়ান ইনায়াকে নামিয়ে দিয়ে আবারও ফিসফিস করে বলে ওঠে, তুমি আমার জীবন নামের বাগিচার এক স্নিগ্ধ রঙিন প্রজাপতি, যার আলতো ছোঁয়া আমার কলুষিত মনটা ভালোবাসার রঙিন অনুভূতিতে ছেয়ে গেছে। ঘন নিঃশ্বাসে প্রখরময় হলো স্থানটি, দৃঢ় হলো উষ্ণ আলিঙ্গন। চিবুক ছই কাঁধ। প্রচন্ড বাতাস বইতে লাগলো। কাঠের পুরনো জানালাগুলো দেয়ালে শব্দ করে চলছে বারংবার। লাগোয়া পর্দাগুলো হাওয়ায় দুলছে ইচ্ছে মতন। মেঘেরা গর্জন দিয়ে জানান দিত সে ঝরে পড়ার পালা। তৎক্ষণাৎ ফিসফিস করে উঠল একটা কাতর কণ্ঠস্বর, আমার কি হবে? আমার হয়ে যাও হরিণী। ইনায়া মানল। রাত হলো খুব গভীর, ঠিক ওদের পরস্পরের আলিঙ্গনের মতোই। বৃষ্টির স্নাত সকাল, বাইরে হালকা ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির ফোঁটা অব্যাহত। হাওয়া শীতল প্রচুর, প্রকৃতির নতুন সতেজতা। জায়ানের ঘুম ভাঙলো একটু দেরি করে। আড়মোড়া ভেঙে ইনায়াকে পাশে পেল না সে। ডানে বামে তাকিয়ে পুরনো পালং থেকে নেমে দাঁড়ালো জায়ান। ঘরের দরজা খুলে বারান্দায় দাঁড়াতে ইনায়াকে দেখতে পাইছে। নিচের উঠানে খালি পায়ে হেঁটে চলেছে। পরনে ল্যাভেন্ডার কালারের সালোয়ার স্যুট। কোমরে ভেজা চুলগুলো দুলছে। জায়ান কাঠের রেলিংয়ের উপর হাত দিয়ে ইনায়াকে দেখতে লাগলো। আচমকা ইনায়ার চোখ গেল উপরে। জায়ানকে দেখে ইনার চোখ কপালে। আশেপাশে তাকিয়ে দেখলো জায়ানের বিশাল দেহের বন্দুকধারী বডিগার্ডগুলোকে। ইনা নিচে থেকে চোখ রাঙালো। পরনে কাপড় বলতে শুধুমাত্র ট্রাউজার, পুরো উদম শরীর। এই লোকের কি লজ্জা নেই? ইনা হন্তদন্ত হয়ে উপরে উঠে আসে। জায়ানের নিকট এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, লজ্জা শরম কি একেবারে ধুয়ে খেয়েছেন? লজ্জা শরম কি একেবারে ধুয়ে ফেলেছেন? এমন নেকেট হয়ে ঘুরছেন কেন? নট ফেয়ার। আমাকে নেকেট পেলে কই? ইনা জায়ানের হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। ওয়াশরুমের দরজা খুলে তাতে ঝুঁকি দিয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠল, নেতাদের যে লজ্জা শরম নেই তা আবার প্রমাণ দিলেন। জায়ান ওয়াশরুমের আয়নায় নিজের শরীর দেখে ঠোঁট উল্টে বলে উঠছে, বউয়ের ভালোবাসার চিহ্ন দেখাচ্ছিলাম। তাদের নেতা কোথায় কপকাত সেটা বুঝে নিক। ভালোই অস্ত্র রেখেছ হাতে। মাত্র 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি শাওয়ার শেষ করে আসুন, আমাকে কোচিং যেতে হবে। বলে ইনা চলে গেল। জায়ান ইনা যাওয়ার দিকে তাকে মুচকি এসে দরজা লাগিয়ে শাওয়ারে মনোযোগ দেয়। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে বেরিয়ে আসে জায়ান। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে রুমে আসে। ড্রেসিং টেবিলে দাঁড়াতে আচমকা নজর পড়ে একটা কাগজের দিকে। জায়ান ফ্রু কুচকাল। কাগজটা ধরতেই দেখতে পায় সেখানে লেখা, গেমন। টরন্টো শহরে নাভান গত 4 দিন আগে এসেছিল। বিজনেসের খাতিরেই আসা। আজ শেষ দিন গনিয়ে এসেছে এখানে। তড়িঘড়ি করে হোটেল থেকে রেডি হয়ে বের হয়েছে নাভান। সন্ধ্যা হয়ে আসছে, শীঘ্রই অজয়া পৌঁছাতে হবে। মনে মনে ভাবনা আছে হাতের কাজ শেষ করে বাংলাদেশে যাবে। নাইট মিজের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না।
টরন্টো কানাডার এক বৃহত্তম শহর। এখানে বিজনেসের কাজ বেশিরভাগই থাকতেন নাভানের নানু। বলতে গেলে নাভানের বেশিরভাগ সময়ই কাটছে এইখানেই। নাভান বাইরে বের হয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো। এতক্ষণ গাড়ি চলে আসার কথা, কিন্তু কই। নাভানের রাগ হলো প্রচুর। ফোন বের করে ড্রাইভারকে কল করে, কিন্তু অপর পাশ থেকে ফোন রিসিভ হলো না। আচমকায় নাভান যেন পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেল। ঘাড় ঘোরানোর আগে পেছন থেকে কেউ রিভলভার চেপে ধরে। রক্ত হিম করা স্রোত বয়ে গেল নাভানের মেরুদণ্ড বেয়ে। কিছুক্ষণ চুপ থেকে নাভান হঠাৎ করেই হাত ঘুরিয়ে রিভলভারটা নিজের বগল দাবা করে পেছনে ঘুরে তাক করে পেছনের লোকটার উদ্দেশ্যে, কিন্তু মুহূর্তেই নাভান হতভম্ব হয়ে যায়। কালো পোশাকধারী 7 থেকে 8 জন লোক রিভলভার তাক করে নাভানকে মূর্তি ঘেরাও করে। নাভান বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে লোকগুলোর দিকে। এদের হাতে ধারালো সব অস্ত্র। নাভান নিজের গান নামিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, হোয়াট ইজ হ্যাপেনিং? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এদের মধ্যে একজন নাভানের সামনে এসে তিরিক্ষি মেজাজে ফ্যাসফ্যাসে গলায় বলল, কাম উইথ আস। বাট হোয়াই? জবাব দিল না কেউ। এক প্রকার জিম্মি করে নাভানকে তারা গাড়িতে উঠালো। নাভানের কাছ থেকে সকল প্রকারের ডিভাইস যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। হতবাক নাভান বুঝতে পারছে না এরা কি চাইছে তার কাছে। মাথা ধরে আসলো তার। প্রায় 1 ঘন্টা পর একটা জায়গায় এসে থামে গাড়িটা। রাত হয়ে যাওয়াতে নাভান টরন্টোর এই জায়গাটা ঠাউর করতে পারল না। নির্জন জায়গায় বিশাল বড় একটা গোডাউন। নাভান গাড়ি থেকে নেমে ফ্রিকুচকাল। অতঃপর পাশের লোকগুলোকে লক্ষ্য করে ভেতরেই যায় নাভান। গোডাউনের শেষ প্রান্তে ঢুকে একটা রুমে নাভানকে বসিয়ে দিয়ে লোকগুলো চলে যায়। সাদা প্রিন্ট করা পুরো গোডাউন। নাভান যেই রুমে বসা তার এক পাশটা কাচের, তার অপর পাশটাতে পর্দা টানানো। গোডাউনের পেছনে এমন কাজ দেখে এতে অবাক হলো নাভান। খানিকটা সময় অতিবাহিত হতেই কোনো মেয়ের আওয়াজে নাভান চমকালো। মেয়েটির চিৎকারে আওয়াজ প্রখর থেকে প্রখর হতে লাগলো। নাভান পা চালে দরজার কাছে আসতে দেখতে পেল সেটা বাইরে থেকে লক করা। চিৎকারের আওয়াজ কিছুটা চেনা লাগছে নাভানের। হতভম্ব হয় কিছুক্ষণ ঘুরলো রুমটাতে, কিন্তু কারো কোনো আভাস পেল না। কিন্তু চিৎকারের আওয়াজটা এখন অনেকটা ক্ষীণ হয়ে গেছে। নাভান বুঝতে পারছে না কোন গোলকধাঁধা পার করেছে এখন। ক্লান্ত ভঙ্গিতে চেয়ারটা টেনে বসে পড়ল নাভান। চোখ জোড়া বন্ধ করে মাথা এলিয়ে দেয়। হঠাৎ দরজার শব্দ নাভানের কানে সজাগ হলো। ভ্রুকুটি কুঞ্চিত করে সামনে তাকাতে বিস্ময় হলো অদিতি দাঁড়ানো তার সামনে। অবাকের সাথে সাথে বিরক্ত হলেও খুব। নাভান দাঁত কিরমিরে খিটমিটে মেজাজে বলে উঠল, ফাইজলামো করছো? আমাকে এখানে কেন এনেছো? অদিতি হাসল। কালো খোলামেলা ড্রেসে আবদ্ধ অদিতিকে খুবই সুন্দর লাগছে, কিন্তু মুহূর্তেই অদিতির দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নাভান। রুমে আরও একজন প্রবেশ করে। নাভান আর অদিতি দুজনেই পেছনের লোকটাকে লক্ষ্য করলো। সাদা স্যুট পরা সুদর্শন পুরুষটাকে দেখে নাভান সুকুচ গেল। বিড়বিড় করে নাভানি বলে উঠল, আন্দ্রে রওয়ান, সে এখানে কেন? অদিতি হাসি মুখে সেটিকে জড়িয়ে ধরে। আন্দ্রে বাঁকা হেসে নাভানের দিকে তাকিয়ে আছে। অদিতি নাভানের উদ্দেশ্যে বলে উঠল, মাই বয়ফ্রেন্ড আন্দ্রে রওয়ান। নাভান আন্দ্রে রাওয়ানকে দেখে প্রথমে অবাক হয়েছে। সে বাংলাদেশের বংশোদ্ভূত, কানাডার এক টপ লেভেলের মাফিয়া। বাংলাদেশেও তার অনেক আসা যাওয়া আছে। কিছু ঘটনার কথা মূর্তি মনে পড়ে যায় নাভানের, কিন্তু অদিতি আন্দ্রের মতো লোক পর্যন্ত যাওয়াটা খুব অবাকই লাগছে নাভানের কাছে। তবুও মুখে বিরক্তি নিয়ে অদিতির লেন্স লাগানো নীলাভ চোখের দিকে তাকালো। মেজাজ তুঙ্গে তুলে বলে উঠল, সো হোয়াট? আমাকে এখানে এনে এসব দেখানোর মানে কি? অদিতি কোনো উত্তর দিল না। আন্দ্রে বাঁকা হেসে নাভানের পানে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, এত সহজে ভুলে গেলে নাভান? বিশ্বাস হচ্ছে না একদম। কথা বলে আন্দ্রে নাভানের মুখোমুখি দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, করিম ভিলার একটা কেউ ছাড়বো না, তার সাক্ষী রাখবো তোমাকে। নাভান বাত ভাঙলো এবার। হুঙ্কার ছেড়ে জিজ্ঞেস করলো, তাহলে দুজন মিলে এক হয়েছে এসব করতে? সো স্যাড। তোমরা তাদের কিছুই করতে পারবে না। তোমার মনে নেই আন্দ্রে, ফাহাদ আর জায়ানের ক্ষতি তুমি কখনোই করে পারোনি, আর পারবেও না। আন্দ্রে আর অদিতি দুজনেই হেসে উঠল। নাভান বিরক্তিকর মুখে আদল ভাঙে। অদিতি ক্রু হেসে নাভানের সামনে আসে, অতি নিকট গিয়ে দাঁড়ায়। মুখ
মুখ বাড়িয়ে কানে কানে ফিসফিস করে বলে উঠছে, জায়ান আমার সাথে যা করেছে তার পই পই করে হিসাব নেব আমি। আন্দ্রে তো আমার একটা হাতিয়ার মাত্র। তোমার জীবনে তুমি আমাকে না চাইলেও আমি তোমার হব। কথা বলে অদিতি নাবান থেকে সরে আসে, উচ্চস্বরে হেসে বলে উঠছে, চলো এর শুরুটা কি করে করেছি তোমাকে দেখাই। বলে অদিতি রিমোট টিপে কাচের দেয়ালটার পর্দা সরিয়ে দেয়। নাবানের চোখ আশ্চর্য হলো, কয়েক কদম এগিয়ে গেল সামনে। চোখের দৃষ্টি স্থির হলো অনেক। চিরচেনা সেই সুন্দরী মায়াবী মুখখানা, চোখ দুটি বন্ধ আছে, গোলাপি ঠোঁটে কোনো কোণে জমানো কালচিটে রক্ত। নিতর দেহটা মেঝেতে। নাভানের ভেতর কাঁপল। নাভান বসলো গিয়ে ইনায়ার সামনে, রক্ত চোখে অদিতির দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকালো। ইনায়াকে এখানে কেন এনেছো? জায়ান জানে তো তোমার খবর? অদিতি মুখের আদর ভয়ঙ্কর করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে নাভানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বলো ওকে এখন কি করব? আন্দ্রের মাফিয়া ক্লাবের স্লাট বানিয়ে দেই? ও তোমার মতো এত সস্তা নয় অদিতি। যেটা বলেছো সেটা ভুলেও করতে যেও না। নাভান পিছু ফিরে ইনার গাল ধরে ডাকলো। চোখ নিভু নিভু ইনায়ার। তাকাতে গিয়েও চোখ বুজে আসলো। অদিতি ফের পেছন থেকে কুটির হেসে বলে উঠল, পিছু টানের সেই একই মুহূর্ত। এবার জয় আমার হবে, শুধু আমার। আন্দ্রের হাতে ঢাকা ইনজেকশন সিরিজ লক্ষ্য করলো নাভান। অদিতি ইশারা করতে আন্দ্রে বাঁকা হেসে ইনার দিকে অগ্রসর হয়। অদিতি গলা উঁচু করে গার্ড ডাকে। 6 জন আসতেই নাভানকে ধরে ফেলে তারা। নাভান চিৎকার করে বলে উঠল, কি করতে চাইছো তোমরা? উত্তর দিল না কেউ। আন্দ্রে ইনায়ার ঘাড়ে রগে নিশিটা পুশ করে দিল। মুহূর্তেই ইনায়ার নিথর দেহটা কেঁপে উঠল। শিরাগুলো নীল হতে লাগলো তনুর মধ্যে। নাভান অসহায় গলায় বলল, ওর সাথে কেন এমন করছো তোমরা? ইনায়ার কি দোষ? অদিতি প্রচুর রাগ মুখ করে চিৎকার করে বলে উঠল, ওর সাথে আমার কোনো শত্রুতা আপাতত ছিল না নাভান। জায়ান যেচে আমাকে তার শত্রু বানিয়েছে, কিন্তু ওর ভেতর জায়ানের জান রয়েছে। আমার সাথে যা হয়েছে তার শোধ আমি ওকে দিয়ে তুলব, শেষ করে দেব জায়ান করিমকে। অদিতির কথা আন্দ্রে ভয়ঙ্কর রকম হাসলো। মনে মনে বিড়বিড় করে উঠে, এইভাবে তোকে নিঃশেষ করব ভাবতে পারিনি। আফসোস, খুব আফসোস। নাভান দীর্ঘশ্বাস ছাড়লো। কি হতে যাচ্ছে সামনে? চোরা চোখে নিজের হাতে লাগানো ঘড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অনেক সময় অপেক্ষা করতে হবে যে। রাত 12টা বেজে ঘড়ির কাঁটা 20। লাউঞ্জ এরিয়ার গম্ভীর মুখে জায়ান অনেকটাই বিধ্বস্ত অবস্থা। তার রক্তাক্ত লাল চোখের মণিজোড়া ভীষণ ক্রোধ নিয়ে এখনো জেগে রয়েছে। ভেতর থেকে ফুসফুস করে শব্দ বের হচ্ছে। পাশেই ফাহাদ বসা, সেও চিন্তিত প্রচুর। জায়ান কয়েক পলক ফেলে হাতের মুঠোয় থাকা কাগজটা আবারও খোলে। বিড়বিড় করে পড়লো জায়ান। চোখ বন্ধ করে আবারও ডুব দিল দুদিনের আগের স্মৃতিতে। বিশাল বড় বাড়িটা সম্পূর্ণ খুঁজে তছনছ করেছিল জায়ান। ইনায়ার নামগন্ধ খুঁজে পেল না, শুধু দেখেছিল তার বিশাল দেহের বডিগার্ডগুলোর মৃতদেহগুলো। বৃষ্টি ভেজা বাড়িটার উঠোনটা রক্তের বন্যায় ভেসে গিয়েছিল। জায়ান চোখ খুলে ফাহাদের দিকে তাকালো। ক্রু হেসে বলে উঠল, শিকারী বাঘের থেকে নিরীহ হরিণীকে ছিনিয়ে নেয়া, এটা কি ভালো হলো ভাই? ওর কলিজাটা খুবলে খাবো আমি। ফাহাদ চমকালো। জায়ানের পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সজাগ মস্তিষ্কে দৃঢ় কঠিন গলায় বলে, তুই যা সন্দেহ করছিস তা ভুলও হতে পারে জায়ান। এতদিন পরে আবার কেন? প্রতিহিংসার রাজনীতিতে আগে পরে কি? বেঁচে থাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিশোধ মাথায় চরবর করে ওঠে। ফাহাদ হতাশ হলো। মাথা যেন ধরে গেছে। অতীতের কালো ছায়া যেন আবার মাথায় জেঁকে বসে আছে। জায়ানের কথায় আসল মানে খুঁজতে অক্ষম। আচমকা ফোনের শব্দে দুই ভাইয়ের ধ্যান ভাঙল। ফাহাদ আর জায়ান দুজনেই টেবিলের ওপর রাখা ফোনে দৃষ্টি নিক্ষেপ করলো। জায়ান হন্তদন্ত হয়ে ফোন রিসিভ করলো। কানে ফোন রেখে সজাগ মস্তিষ্কে অপর পাশের কথাগুলো শুনল জায়ান। মুখে ক্রু হাসি ভেসে উঠে তৎক্ষণাৎ। অতঃপর দাঁতের দাঁত পিষে গভীর গলায় বলে উঠে, গেট রেডি আন্দ্রে, দেখা হবে শীঘ্রই। ফাঁদ চমকালো। আগ্রহ নিয়ে সুত হলো, সিরিয়াসলি? আন্দ্রে? ও আবার কি করে? মাথায় ঢুকছে না কিছুই। জান উত্তর দিল না। চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় চেয়ারে। বিড়বিড় করে বলতে থাকে, আমার প্রিয় হরিণী, আর মাত্র তোমার প্রতীক্ষার কিছু সময়।
ফাহাদ চিন্তিত মুখে ভেতরে চলে গেল। কিছু সময় অতিবাহিত হয় এমনিতে। জায়ানের বন্ধ চোখ জোড়া দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু, যেটা দেখলো না কেউ। জায়ান আবারও বিড়বিড় করলো, আমি আমার মন বাগানের মালি, যার বাগিচায় জীবন নামের ফুল চুরি হয়েছে। এই পাবি মালি তা টেরও পাইনি, শুধুই আফসোস জায়ান করিম। কানাডার এয়ারপোর্টে এসে পৌঁছেছে জায়ানদের প্রাইভেট জেট। সবকিছু ঠিকঠাক করে বাইরে এসেছে তারা। সময় কিছুক্ষণ অতিবাহিত হলো। রাত 8টা বাজে। ঠান্ডা বাতাস আসছে চারিদিক থেকে। বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে জায়ানরা। মোটামুটি কিছু মানুষের ভিড় কোলাহল আপাতত রয়েছে। গাড়ি আসতে ফাহাদ আর জায়ান উঠে বসলো। পেছনে গার্ডরা আছে। গাড়ি ধীরে ধীরে চলতেই ফাহাদ শীতল কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, এরপর কি হবে? খবরটা সত্যি তো? এটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। ফাহাদ চোখ মুখ কুচকে দীর্ঘশ্বাস ফেলল। আগ্রহ নিয়ে জানতে চাইলো জায়ানের কাছে। জানালো কি ওই খবরটা? জায়ান গাড়ির কাজ ভেদ করে কানাডার ব্যস্ত শহরটাতে দেখতে লাগলো। চোখ বন্ধ করে হতাশা মুখে বলে উঠল, আন্দ্রের আমার সাথে ঝগড়ার পর ওর খলিলের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কানাডার বড় বড় মাফিয়াদের সাথে চলাফেরা করে আজ তার এই পজিশন। ধারণা করছি অদ্বিতীয় ওর সাথে আছে। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে মাথা ছাকালো। আন্দ্রের সাথে তাদের রাজনৈতিক ঝামেলা হয়েছিল বহু বছর আগে। জায়ান আন্দ্রেকে জেলেও ঢুকিয়েছিল। এত বছর পর আন্দ্রের হঠাৎ আগমন আবার নতুন কি তুফান আনবে তাদের জন্য। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অটোয়া শহরে পৌঁছেছে জায়ানরা। গাড়ি থেকে নেমে একটা বাড়ির কাছে আসতেই একটা লোককে দেখতে পেল তারা। জায়ান কদম বাড়িয়ে তার কাছে যায়। গমগমে গলায় বলে উঠছে, হ্যালো লিও, আই এম জায়ান করিম। টরন্টোর ডাউনটাউনের দক্ষিণে অন্টারিও ও হ্রদ, উত্তরে ব্লু স্ট্রিট, পূর্বে ডন ভ্যালি এবং পশ্চিমে বাথাস স্ট্রিট দ্বারা আবদ্ধ। এটি টরন্টোর প্রাণ কেন্দ্র। ডাউনটাউনের অন্টারিও হ্রদের বেশ অনেক আগেই জঙ্গল বুক নামক একটা স্থান। প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে এই স্থানটি বিভিন্ন গাছপালা সমৃদ্ধ একটি জঙ্গলের অংশ বিশেষ। যেন প্রাকৃতিক সৌন্দর্যের অবলোকন করার জন্য হলেও এই স্থানটিতে মানুষের আসা যাওয়া কম এসেছে আরও অনেক আগেই। বিভিন্ন সন্ত্রাসী ও হামলা, নানান অপকর্মের সাক্ষী হয়ে রয়েছে এই জঙ্গল বুক। আগে পর্যটক ও স্থানীয় জনগণের আনাগোনা থাকলেও গভর্নমেন্ট কর্তৃক নির্দেশনার পর এর নাম এখন লোকমুখে ভুলে এক স্থান মাত্র। গভীর জঙ্গল বুকের একাংশ অন্টারি ও হ্রদমুখী। নামের মতোই এর আপাতত ইতিহাস না পড়ে বুঝতে পারবে না কেউ। অন্ধকারে ছেয়ে গেছে পুরোটা জঙ্গল বুক। স্থানীয় সময় গধূলির শেষ বিকেল। গাছের পাতার ফাঁকফোকর দিয়ে আবছা হালকা আলো এখনো বিদ্যমান। ধীর পায়ে সামনে যাচ্ছে 3 জন পুরুষ। শুকনো পাতার মরমর শব্দে কান সচকিত হয়ে গেছে যেন প্রতিটি কীটপতঙ্গ। আচমকা ফ্ল্যাশলাইট জ্বলে উঠল চারিদিকে। হৃদয় যেন একজনের থমকালো। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আমরা কি এখানে এসে ভুল করলাম জায়ান? ওদের প্ল্যান মতোই হচ্ছে সবকিছু। জায়ান চুকুটি কুঞ্চিত করে লিওর পানে তাকালো। এই মুহূর্তে ওর কথা নিজের কাছে বেশ বিরক্তি ঠেকলো। তপ্ত নিঃশ্বাসে আচমকায় মুখের আদল পরিবর্তন করে কাটকাট গলায় বলে উঠছে, এই ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই লিও। ফাহাদ মোবাইলে গুগল ম্যাপে চোখ রেখে ফিসফিস গলায় লিও ও জায়ানের উদ্দেশ্যেই বলল, নাভানের ওয়াচের লোকেশন এখানেই দেখাচ্ছে, সতর্ক হও তোমরা। কথাটা বলতেই সাদা পোশাকধারী রিভলভার হাতে প্রায় 50-এর অধিক লোক তাদের ঘেরাও করে। মুহূর্তেই উদ্ভাস্ত হয়ে যায় যেন সবগুলো। ফাহাদ লিও চমকিত নয়নে চারপাশে তাকিয়ে, কিন্তু জায়ানের অভিব্যক্তি নর্মাল দেখালো। সে চুপচাপ হাত তুলে সারেন্ডার করে। ফাহাদ আর লিও বুঝলো না কিছুই। তারাও জায়ানকে ফলো করলো। সন্ধ্যার প্রথম শুরুটাই যেন জায়ানের অদ্ভুত পদক্ষেপ দিয়ে শুরু হলো। রেড ওয়াইন গ্লাসে রেখে একটু একটু স্লিপ নিচ্ছে আন্দ্রে। চোখ দুটি তার কুচিল হেসে উঠছে বারংবার। সামনে হতভম্ব হয়ে বসে আজ থাকা অদিতির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, এখনো যাচ্ছ না কেন? তোমার সাথে
ডিল এই পর্যন্তই ছিল। অদিতি থমকানো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে আন্দ্রের উদ্দেশ্যেই বলল, মোটেই না। ওই জায়ান আর ইনায়ার শেষ বিচার দেখব আমি। আন্দ্রে অদিতির কথায় পাত্তা না দিয়ে পকেট থেকে একটা সিরিজ বের করে অপর পকেট থেকে একটা ঔষধের কৌটো বের করে সিরিঞ্জে ভরতে থাকে। অদিতি চোরা চোখে পরখ করে, স্থিতি জড়তার সাথে বলে উঠছে, কি করবে ওদের সাথে? নান অফ ইউর বিজনেস। তুমি ডিল মতন আহ্বানকে নিয়ে বিদায় হও। অদিতি হাসলো তড়িৎ গতিতে আন্দ্রের সামনে এসে হিসিসি বলে উঠছে, শুধু নাবান চাইলে এই কাজ আমি আরো আগেই সেরে ফেলতাম আন্দ্রে, কিন্তু আমার জায়ানের সাথে বোঝাপড়া ঢের বাকি। এটা থেকে তুমি আমাকে হটাতে পারো না। আন্দ্রে বিরক্ত হলো, কর্কশ গলায় অদিতিকে হুমকির স্বরে বলল, বেশি বাড়লে এই সিরিজ আমি তোমাকেই দিয়ে দিব। কথার ফাঁকে আচমকা এক গার্ডের আগমন। সে অতি নিকট এসে কিছু বলতেই আন্দ্রের মুখটা উজ্জ্বল হয়ে যায়। হাত দিয়ে ইশারা করতে গার্ডটা হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। খানিক বাদে জুতার থপথপ আওয়াজে পেছনে ফিরে আন্দ্রে। মুখে ঝুলে থাকা কুটির হাসি আরও প্রসারিত হয়। ধূসর বাদামি আগ্নেয়গিরির অগ্নুপাত কিংবা তার চেয়ে ভয়ঙ্কর একজোড়া চোখের পানে খানিকটা ঘাবড়ে গিয়েছিল আন্দ্রে। পরক্ষণে নিজের মনকে কড়া করে একটা গালি দিয়ে শাসিয়ে যায়। পরিস্থিতির অনুকূলে আজ মুখ বাকি হিসিয়ে মুখ খুলে তার, ওয়েলকাম। যে তোমাকে ওয়েলকাম করার জন্য সে কবে থেকেই অপেক্ষা করছি, কিন্তু এত সহজেই ঘাটি পর্যন্ত এসে যাবে তা ভাবনাই ছিল না। সত্যি। জায়ান কথা বলল না, জহরি চোখে পরখ করলো অদিতি আর আন্দ্রেকে। ফাহাদ অত্যন্ত গম্ভীর মুখে আন্দ্রেকে জিজ্ঞেস করে উঠল, নিজেদের ভেতরকার নানান ঝামেলাকে কেন্দ্র করে আমাদের পরিবারকে টার্গেট করেছো। তোমরা কি আদেও মানুষ? তো শয়তানি বুদ্ধি নিয়ে শান্তিতে আছো কি করে? আন্দ্রে গা দুলিয়ে হেসে উঠে রেড ওয়াইনের গ্লাসটা আবার হাতে ধরে সামনে সোফায় বসে পড়ে, পা দুটো মেলে দিয়ে সিসার টেবিলে। তারপর ব্যঙ্গ করে বলে উঠে, প্রাক্তন মেয়র কি জানতেন না আপনার ভাই আপনারও নিজের সময়ে ঠিক কি কি করেছে আমার সাথে? তুমি যেটার যোগ্য সেটাই হয়েছে, তাই বলে তুমি পরিবার টানবে? তাও আবার এই ফাজিল মেয়েটার সাথে? রাস্কেল। ফাদার রাগান্বিত অভিব্যক্তি বোঝার সময় আন্দ্রের হলো না, কারণ জায়ান তার বাংলাদেশে থাকা মূল ঘাঁটি গেড়ে দিয়েছে আরও আগে। আন্দ্রের বিভিন্ন স্মাগলার, ড্রাগস ও নারী ও অস্ত্র পাচার সহ সকল ব্যবসাতে ইগল থাবায় দুমড়ে মুচড়ে দিয়েছে জায়ান। শেষমেশ জেলেও থাকতে হয়েছে তাকে। বাংলাদেশে ওয়ারেন্ট জারি করা তার নামে, যার আগুনের দাবানল আন্দ্রের ভেতরকার এখনো জ্বলছে। খলিল অদিতিকে ধরে জায়ানের প্রাণ ভোমরার খোঁজ করে ফেলেছে সে। আন্দ্রের মুখের হিংস্রতা প্রকাশ পেল মুহূর্তেই। উঠে দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠে, ভালোই করেছো যে নিজের আর ওয়াইফের মৃত্যু দুধকে কাছ থেকেই বুঝে নিলে। গেল দিন তোমার ছিল, আজ দিন আমার হবে। কোথায় ইনায়া? শীঘ্রই আমার সামনে নিয়ে আসো আন্দ্রে, না হলে বুঝতেই পারছো তোমার কি হতে চলেছে। জায়ানের কথা শুনে মজা পেল আন্দ্রে। মুখ বাঁকিয়ে চান চান গলায় বলে, হাসালে যে আমার দেশ আমার লোকালয়ে দাঁড়িয়ে এইসব কথা তোমার মুখে আসছে কি করে? আদৌ বুঝতে পারছো তুমি আমার আওতায় আছো? জায়ান আবারও ঠান্ডা দৃষ্টি স্থাপন করলো অদিতি আর আন্দ্রের প্রতি। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে রাখলো কিঞ্চিত পরিমাণ। লিও কখন থেকে জায়ানের ভাব গতি বোঝার চেষ্টা করছে। আন্দ্রের লোকগুলোর সাথে তারা পারবে কি করে? জায়ান ডানে বামে তাদের দিকে বন্দুক তাক করা গার্ডগুলোর দিকে তাকালো। চোখের ইশারা করতেই সমস্ত নিশানা হয় আন্দ্রে আর অদিতির পানে। হতবাক হতবিহল বর্তমান পরিস্থিতি। সবার মুখে আশ্চর্যজনিত হয়ে রয়েছে, শুধু জায়ান বাদে। তার মুখে কুটিল রহস্যময় হাসি। কি হচ্ছে এইসব? তোমাদের সাহস হলো কি করে আমার দিকে নিশানা করার? অদিতি হিসিয়ে আন্দ্রের উদ্দেশ্যেই বলে উঠছে, এসব কি হচ্ছে? আদেও বলতে পারো তুমি? জায়ান স্তম্ভিত ফাহাদ আর লিওকে এড়িয়ে নিঃশব্দ পায়ে এগিয়ে যায় আন্দ্রের নিকট। হতবিহ্বল আন্দ্রেকে রাগাতে জায়ান তাছাড়া হাসি মুখে জানে, সিরিয়াসলি আন্দ্রে, এই তোমার মাফিয়া গ্যাংয়ের পাওয়ার? উফ, হাসি পাচ্ছে আমার।
না, এত বছরের কষ্টের জন্য একটু বিশ্বাসী লোক থাকা দরকার ছিল তোমার। আন্দ্রের মুখ ভয়ঙ্কর ভাবে লাল হয়ে গেছে। এতক্ষণে সবাই বুঝে গেছে এখানে হয়েছেটা কি। লিও আর ফাহাদের মুখে হাত। জায়ান যেন এভারেস্ট জয় করে ফেলেছে নিমিষেই। জায়ান ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিক্ষেপ করে অদিতির দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পাশের গার্ডগুলোকে আদেশ করে, এই ঝামেলার গোডাউনটাকে নিয়ে বাইরে গাড়িতে তুলে দাও। এর শেষে স্থান আবার অন্ধ কারাগারে শিফট করব। কথা মতো তাই হলো। অদিতিকে টেনে টুনে নিয়ে যেতে লাগলো গার্ডরা। অদিতি হুঙ্কার মেশানো গলায় জায়ানকে বলে উঠছে, দেখে নেব জায়ান তোকে, আমার হাতে তোর মৃত্যু হবে, দেখে নেব তোকে। জায়ানের মুখের হাসি আরো বৃদ্ধি পায়। শেষবার অদিতিকে খুব হালকাভাবে ছেড়ে দিয়েছিল সে। জায়ান অদিতির চিৎকারে কুচিল হাসে। সামনে ফিরে আন্দ্রের নিকট ঘাড় ফুটিয়ে ক্লান্ত ভঙ্গিতে আন্দ্রের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে সে। রাগান্বিত অভিব্যক্তি সম্পূর্ণ আন্দ্রের ঝাঁজ বাড়াতে ব্যঙ্গ করে বলে উঠল, তোর পার্টনারগুলো মনে রাখার মতো। ছ্যা, এবার আমার পার্টনারের সাথে মোলাকাত করাই তোকে, কি বল? আন্দ্রের চোখ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। হাতে থাকা রেড ওয়াইনের গ্লাসটা দুমড়ে মুচড়ে ভেঙে দেয় নিমিষেই। হাত গড়িয়ে ঝরে পড়ে দুই রকমের তরল স্রোত। ভীষণ ক্রোচ নিয়ে জায়ানের দিকে এগোতে জায়ান উঠে জোরে ঘুষি দিয়ে ছিটকে ফেলে সামনে আন্দ্রে মাটিতে উবুর হয়ে পড়ে হাত দিয়ে ঠোঁটের কোণা থেকে বেরিয়ে আসার তরল মুছে নেয়। হঠাৎ করেই বুট জুতোর গটগট আওয়াজে মাথা উঠিয়ে সামনে ঝাপসা দৃষ্টি স্থাপন করে আন্দ্রে। তার থেকে কিছুটা দূরে দাঁড়ানো 6 ফুট সমান উঁচু তার হুবহু অবয়বের দিকে দাঁতে দাঁত পিষে ক্রোধ নিয়ে আন্দ্রে উঠে দাঁড়ায়। কয়েক কদম এগিয়ে গিয়ে হিসিসি বলে উঠে, অ্যান্ডি, ইউ আমার সাথে চালাকি করেছো সবাই। সামনে দাঁড়ানো আন্দ্রের মতো হুবহু একই চেহারার অ্যান্ডি নামের লোকটা, যে আন্দ্রের কথা শুনে ফিগুটিয়ে কুটিল হেসে উঠল। জায়ান চোখে ইশারা করে অ্যান্ডির সাথে এখান পর্যন্ত আসতে অ্যান্ডি তাকে সাহায্য করেছে। এমনকি আন্দ্রের দলের লোকগুলো অ্যান্ডির হয়ে কাজ করছে। হুবু যমজ দুই ভাই তারা। সম্পর্ক সাপ নেউলে। অ্যান্ডি আর আন্দ্রে দুজনেই আগেই একই মাফিয়া গ্যাংয়ে ছিল, কিন্তু দুজনেরই এখন সাপে নেউলে সম্পর্ক বেঁধে আছে। জায়ান অ্যান্ডির প্রাণে কৃতজ্ঞতা স্বরূপ তাকে ভরট গলায় বলে উঠছে, থ্যাঙ্কস অ্যান্ডি, তোমার জন্য এতটুকু পর্যন্ত আসা। অ্যান্ডি আন্দ্রের দিকে এক নজরে তাকিয়ে জায়ানের উদ্দেশ্যে ঝাঁঝা গলায় বলে উঠল, তুমি যেতে পারো জায়ান, ওর ব্যবস্থা আমি করছি। জায়ান ফের কৃতজ্ঞতার স্বরূপ হাসি দিয়ে পিছু ফিরে সিঁড়ির দিকে অগ্রসর হয়। মাথায় শুধু একটাই কথাই ঘুরছে, ইনায়া ঠিক আছে তো? নাবান বাইরের দিকটা জানলা দিয়ে পরখ করলো। গার্ডদের সংখ্যা কমে এসেছে হঠাৎ করে। ওরা এখানে আছে গত 2 দিন ধরে। লিও আর সাফরানকে সিগন্যাল পাঠিয়েছে তখনই, সাথে মেসেজ দিয়েছিল জায়ানকে ইনায়ার বিষয়ে খবর দেওয়া। নাবান মোটামুটি ঠিক থাকলেও ইনায়ার অবস্থা ভালো নয়। দিনে 2 বার ইলেকট্রিক শক ও বিভিন্ন ড্রাগস দেওয়া হচ্ছে ইনায়াকে। নাবান চেয়েও কিছু করতে পারছে না। এতটুকু বুঝে এসেছে যে আন্দ্রে হয়তো অদিতির সঙ্গে হাত মিলায়নি। এতে কিছু না কিছু কারণ তো আছে। নাবান ভাবনা থেকে বেরিয়ে আসে। জহুরি চোখে আবারও পরখ করলো ভেতর বাহির। শোরগোলের আওয়াজ ভেসে আসছে অনেকক্ষণ ধরে। নাবান তাতস্থ ওই দরজার পাশে দাঁড়ালো। হালকা প্লাস্টার লাগানো, গার্ড সরে গেছে আরো অনেক আগে। নাবান কয়েকবার ধাক্কা দিতে তড়াকড়ি খুলে গেল সেটা। পাশের রুমে ইনায়া ছিল। নাবান ধীর পায়ে এগিয়ে গেল তার নিকট। পুরো হাতে পায়ে লাল লাল র্যাশ দেখা যাচ্ছে। নাবান বুঝলো ইনায়াকে যে করি হোক এইখান থেকে বের করতে হবে। অনেকগুলো বড় স্টিলের আসবাবপত্র রাখা। নাবান হন্তদন্ত পায় এগিয়ে গিয়ে একটা ড্রয়ার খুলতে দেখতে পায় সেখানে অনেকগুলো রিভলভার রাখা। আশ্চর্যবোধক মুখ নিয়ে নাবান একটা রিভলভার লোড করে কোমরে গুজে কোনো কিছু না ভেবেই ইনায়াকে করে তুলে নেয়। রুমটি থেকে সাবধানে বের হয়ে আসে। ধীর পায়ে সামনে অগ্রসর হতেই সিঁড়িতে কারো পায়ের ধূপধাপ আওয়াজ কানে সচকিত হয়ে যায় নবানের। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে লক্ষ্য করতেই দেখে উম্মাদের ন্যায় সিঁড়ি পেয়ে উপরে উঠে আসে জায়ান। এক নজর তাকে দেখে কাতর দৃষ্টি নিক্ষেপ করে ইনায়ার মলিন মুখপানে। জায়ান কতক্ষণ নিস্তব্ধ হয়ে এগিয়ে যায় তার প্রাণ ভোমরার দিকে। হাত বাড়িয়ে ইনায়াকে নিয়ে নেয় নিজের কোলে। নাবান আজ নির্দ্বিধায় দিল 4 বছর আগের মতোই
যেন হলো আজকের পরিস্থিতি। কিন্তু আজ আর নাভানের সে আগের মতো হৃদয় হুঙ্কার তুলল না। জায়ান ইনায়াকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে ডাকল, ইনায়া, এই মেয়ে, চোখ খোলো। জায়ানের কথা হয়তো ইনায়ার শ্রবণ শক্তিতে পৌঁছাতে পারল না। এই রকম নিস্তব্ধ হয়ে রইল সে। জায়ানের চোখ ইনায়ার দৃশ্যমান শরীরের অংশে পড়ল। তৎক্ষণাৎ ভেতরটা হাহাকার করে উঠল তার। ঠিক নেই, কিছু ঠিক নেই তার বোকা হরিণীটার। জীবনটা যেন সেই রুটিন মাফিকই তৈরি। না চাইতো সেই ঔষধের তীব্র গন্ধ, মানুষের দুঃখ, কারো হাসি মুখ, কারো স্বজন হারানোর চিৎকার, সমাজ, হাসপাতালের ভিড় জমাতে হয়। চোখের সামনে প্রিয় মানুষের একটু একটু করে নিস্তেজ হয়ে যাওয়া তীব্র ভয়ঙ্কর উত্তর হৃদয়ে জায়ানের। গত 4 বছরে নানা হামলা, নিজেকে নিয়ে বহুবার হসপিটালে এসেছে জায়ান। তখন ইনায়ের কান্নারত মুখ দেখে গলা উঁচু করে বলতো, অহেতুক চোখের পানি ফেলে লাভ কি? এটাই তোমার ভবিতব্য। চোখের পানির মূল্য দিতে শিখে রাখো, না হলে আমি যতদিন বাঁচবো ততদিন এইভাবে কাটতে হবে। জায়ান মনে মনে নিজে আজ ইনার জায়গায় এসে দাঁড়ালো। হয়তো তার শরীরে ক্ষত দেখলে ইনার মরণ যন্ত্রণা হতো, যা এখন তার হচ্ছে। নিজের শখের নারীর এই পরিণতি শুধু তার জন্যই হয়েছে। হালকা ছিটে ফোটা বৃষ্টির পানি শরীরে পড়তে জানের ভাবনার গত হয়। পেছন থেকে ফাহাদ ডেকে উঠছে। বৃষ্টির পানির সাথে সাথে চোখের পানির গতি মিলে গেল। অদৃশ্য হলেও কান্না রত চোখ দুটি। পেছন ফিরে ফাহাদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো জায়ান। ডাক্তার চার্লস তলব করেছেন। ডাক্তার চার্লস তলব করেছেন। জায়ান দীর্ঘশ্বাস ফেলে, গত 6 দিনে ধরে কানাডার একটা হসপিটাল অ্যাডমিট আছে ইনায়া। জায়ান ইনায়ার শরীরে হালকা লাল লাল রেশগুলোকে দেখে। নাবানের সাহায্যে এখানে ভালো একটা প্রফেসরের কাছে টেস্ট করিয়েছে। চার্লসের সাথে নাবানের আগে থেকেই বন্ধুসুলভ সম্পর্ক। আজ রিপোর্ট আসবে বলে কথা। ইনায়ার শরীরের জ্বর প্রচুর। এই 4 দিনে একটু কমেনি। ইঞ্জেকশন দেওয়াতেও একটুও কম। ফাহাদের ফের তারায় জায়ানের পা নড়ে উঠছে। বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। দ্রুত পা চালিয়ে প্রফেসর ডক্টর চার্লসের চেম্বারে গিয়ে এগিয়ে যায়। রুমে ঢুকে জায়ান দেখে নাভান আর লিও আগে থেকেই বসা। ডক্টর চার্লস গৌরবর্ণের মুখটা বেশ চিন্তিত অবস্থায় আছে। হাতে তার কিছু কাগজপত্র। জায়ান আর ফাহাদ বসতে তিনি তাদের দিকে এগিয়ে তাকে দীর্ঘশ্বাস ছাড়লেন। চোখের থেকে চশমাটা সরিয়ে 4 জনের দিকে গম্ভীর দৃষ্টি স্থাপন করে চার্লস জিজ্ঞেস করে উঠল, আসলে রোগীর সাথে ঘটনা কি হয়েছে বলো আমাকে। নাভান ঘটনা সংক্ষিপ্ত আকারে চার্লসকে বুঝিয়ে বলে। তিনি মাথা উঠিয়ে ঠান্ডা গলায় বলেন, এটা তো পুলিশ কেস। সমস্যা নেই ডক্টর চার্লস, অপরাধীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাভানের কথার পর আবারও দীর্ঘশ্বাস ফেলে ডক্টর চার্লস। জান ছটফটিয়ে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো ডক্টর চার্লস? ডক্টর চার্লস জায়ানকে দেখে নীরব রইলেন কিছু সময়। গত 6 দিনে ইনায়ের জন্য জায়ানের পাগলামি, ভালোবাসা, কেয়ার সবই তো তার নজরে পড়েছে। ছেলেটার জন্য ওনার আফসোস হচ্ছে, কিন্তু মনটা খারাপ পাশে রেখে তিনি রিপোর্টটা হাতে নিয়ে বলতে শুরু করেন, আমি জানি না এসব মাফিয়া লোকদের সাথে তোমরা জড়িয়ে আসো কিভাবে। মেডিসিন বিভাগের একজন প্রফেসর হওয়ায় আমার এসব বিষয়ে ধারণা একটু বেশি। গত 4 মাস আগে আমাদের বোর্ড কর্তৃপক্ষ গোপন তথ্য একটা বিষাক্ত ভাইরাস সংক্রমণের কথা জানানো হয়েছিল। ইতালি মাফিয়া গ্যাং তারা বেশ কিছু বিশেষজ্ঞ দিয়ে একটা ভাইরাস ডোজ আবিষ্কার করেছে। এ ধরনের ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এটা মানবদেহে একবার পুশ করলেই 2 থেকে 3 দিনের মধ্যে আক্রান্ত হয়ে এই লক্ষণ দেখা যায়। তারা মূলত এটা তাদের ইন্টারন্যাশনাল মাফিয়া মিত্রদের সাথে মিলে তাদের শত্রু দেশের সাধারণ জনগণের মাঝে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে ছড়িয়ে ফেলতে চাইছে। কয়েক দেশে এমন 2-1টা রোগের সন্ধান পাওয়া গিয়েছে। এই সম্পর্কে আমাদের আগেই অ্যালার্ট করা হয়েছিল। গবেষণা এ সকল রোগীদের লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে। এটা কোনো সংক্রমণ ভাইরাস না, যা আমার মতে হুবহু ইয়ানার সাথে মিলে গিয়েছে। কথাগুলো বলেই এক পর্যায়ে থামলেন ডক্টর চার্লস। গম্ভীর দৃষ্টিতে চোখ বোলালেন সামনে বসা 4 জন পুরুষের দিকে, বিশেষ করে জাহানের দিকে। তার পরোক্ষ দৃষ্টি স্থাপন করলো নাভান আর ফাহাদও শান্ত দৃষ্টিতে
দৃষ্টি বোলায় জায়ানের পানে, কিন্তু তার মুখ দেখে বুঝতে পারল না কি চলছে ভেতরেটায়। ফাহাদ হাত রাখে জায়ানের পিঠে। কিছু সময় নিস্তব্ধ হয়ে রইল সবাই। হঠাৎ জায়ানের ভরাট কঞ্চ ডক্টর চার্লসের উদ্দেশ্যে। তাহলে এর উপায় কি ডক্টর চার্লস? নিশ্চয়ই এর কোনো প্রতিরোধ করার উপায় আছে। ডক্টর চার্লস নিশ্চুপ রইলেন। এর কোনো প্রতিরোধ করার উপায় বের হয়নি। জায়ান হালকা চোখ গিলল, চোখের মধ্যে পানিরা ভিড় করেছে। ঝরে পড়ার পালা শুধু। ডক্টর চার্লসের নিশ্চুপ থাকা তাকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। নিশ্চুপ জায়ানের ভেতরটা বেজে উঠল একটা কথা শুধু, তার জন্য ইনায়ার এই অবস্থা, তার এই জীবনে ইনায়াকে জড়িয়ে সে ভচ্চ ভুল করে ফেলেছে। উম্মাদের ন্যায় ডক্টর চার্লসের রুম থেকে বেরিয়ে আসে জায়ান, চোখ দুটো সেই বোকা হরিণীটির খোঁজে। জায়ান যেতে ডক্টর চার্লস গম্ভীর গলায় বলে ওঠে, এতে আক্রান্ত যে কজন ছিল তাদের আয়ু ছিল মাত্র সপ্তাহ 10 দিনের মতো। ফাহাদ আর নাভান চমকে উঠল। কি থেকে কি হয়ে গেল? সব যাতনা কেন ইনাহার সব সময় হয়? নাভানের বুকটা মুচড়ে উঠল, চোখে ভাসল ইনার স্নিগ্ধ মুখখানা। ডক্টর চার্লস শান্ত গলায় জিজ্ঞেস করে উঠল, ইয়ানা নামের অর্থ কি নাভান? নাভানের চমকিত নয়ন কিছুটা ঝাপটালো। 40 বছরের চার্লসের সাথে নাভানের খুব ভালো একটা সম্পর্ক। নানুর মৃত্যুর আগে থেকে তার সাথে সম্পর্ক ভালো হয়েছিল। নাভান দীর্ঘশ্বাস ফেলে বলে উঠে, ইনায়া নামের অর্থ হলো যে সবার ভালো মঙ্গল সম্পর্কে উদ্বিগ্ন। হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকে জায়ান। ইনায়ার জ্বর আবারও আসছে। শরীরে ব্যথাটাও সামান্য কমেছিল, এখন যেন তারও বধ হবে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। কারো আশার সাথে মাথা তুলে তাকাই ইনায়া। জায়ানের চেহারা চোখে স্পষ্ট হতে ঠোঁট ছুঁড়ে হেসে ওঠে, মিহিকণ্ঠে জিজ্ঞেস করে, কই ছিলেন আপনি? কখন থেকে উঠে বসে আছি আপনাকে দেখার জন্য। জায়ানের মুখ খুবই করুণ দেখালো। ইনায়া হাসল, দুহাত জায়ানের পানে তুলে কাছে ডাকলো। বিধ্বস্ত মনের জায়ান উড়ে গিয়ে যেন জড়িয়ে ধরলো তার হরিণীকে। চোখের পানির বাঁধ ভেঙেছে সেই কখন। ভিজে যাচ্ছে ইনায়ার কাঁধ। ইনায়া জায়ানের পিঠে হাত বুলিয়ে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, ঠিক আছি তো আমি, এই দেখুন একদম সুস্থ আছি আমি। জায়ানের মুখ সামনে এনে ধরে ইনায়া, গালে দুহাত ধরে ফিসফিস করে জিজ্ঞেস করে, নেতা সাহেব কাঁদছেন কেন? আপনার চোখে পানি মানায় না। জায়ান মুখ তুলল। উষ্ঠ ছোঁয়ায় ইনায়ার তপ্ত উষ্ঠছোড়ার সাথে পরপর কয়েকবার চুমু টেনে কপালে কপাল মিশালো জায়ান। ইনায়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল। কাপা কাপা উষ্ঠদয় জোড়া দিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে নেতা সাহেব? শরীরটা একটু ঠিক লাগছে না। জায়ান নর্মাল হলো, ঠান্ডা গলায় বলে উঠল, তোমাকে ড্রাগস দেয়া হয়েছিল, এই জন্যই শরীর দুর্বল লাগছে তোমার। চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আর এই র্যাশগুলো, আমার পুরো শরীরে এরকম র্যাশ হয়ে আছে কেন? দেখুন না। জায়ান না দেখার ভান করে তড়িঘড়ি করে বলে উঠছে, ও কিছু না, তোমার অ্যালার্জির সমস্যা আছে। মিথ্যে কেন বলছেন নেতা সাহেব? আমি বাঁচবো না, তাই তো? জায়ান স্তব্ধ হলো, ভেজা চোখ দুটি রাখলো ইনায়ার চোখের পানে। নিস্তব্ধতায় মোড়া সময়টা জায়ান কোনো কথা বলতে পারল না। তার কণ্ঠ যেন বসে আছে। ইনায়ার চোখ রাখলো তার সুদর্শন নেতা সাহেবের দিকে। কালো শার্ট পরনে জায়ানকে দেখে ইনায়া হেসে উঠল। জায়ানের অতিরিক্ত কালো রঙের কাপড় পরা ইনায়ার অপছন্দ ছিল, কিন্তু এই কালো যেন তার সন্ত্রাসী স্বামীকে ভালো মানায়। তার কালো জগৎ, কালো জীবন, শেষমেশ তার সে নিজে, তার বোকা হরিণী। জায়ানের জীবন এক পাশ আধার হয়ে থাকবে। ইনায়ার আফসোস হলো এই যাত্রা তার জীবনটাকে নিয়ে। কখনো তার জীবনের দুঃখ নিয়ে এত কষ্টের আফসোস হয়নি তার, কিন্তু আজ ভীষণ ভাবে হচ্ছে। তা কি এই পুরুষটার সাথে বাকি জীবন থাকতে পারবে না বলে? ইনায়ার চোখ বন্ধ করল না, সে জায়ানের সামনে ভেঙে পড়বে না। ইনা মিষ্টি করে হেসে জায়ানের বুকে মাথা রাখে, তারপর শান্ত গলায় বলে উঠছে, ভাইরাস সিরিজ দেওয়ার সময় আমার শেষ পরিণতি কি হবে সেটা আন্দ্রে আমাকে জানিয়ে দিয়েছিল। তখন মনে শুধু একটা ভয় জেগে বসেছিল,
সেটা আপনাকে শেষবারের মতো দেখার। কিন্তু দেখুন না আমি কত ভাগ্যবতী, শুধু দেখা নয় আপনাকে ছুতেও পারছি আমি। জায়ানের হৃদয় তোলপাড় বুঝি ইনায়া অনুভব করতে পারলো। শক্ত করে জড়িয়ে ধরে বুকে মিশে থাকলো। জায়ানও তুমলো না, নিজেও জোর করে মিশিয়ে রাখলো ইনায়াকে। অতঃপর কান্নারত গলায় ফিরফির করে বলে উঠলো বারবার, আমি তোমায় ছাড়া বেঁচে থাকবো কি করে হরিণী? থাকতে পারবেন, কেউ কাউকে ছাড়া সহজে মরে না। তুমি ছাড়া আমার খুব কষ্ট হবে। শিখে যাবেন। বাবা মাকে ছাড়া আমারও প্রথম এমন মনে হতো। শেষে আপনাকে পেয়ে বহু বছর বেঁচে থাকার ইচ্ছা জন্মেছিল। এমন কেন বলছো? জায়ান কাতর হয়ে জিজ্ঞেস করলো ইনায়াকে। ইনায়ার চোখের দিকে নিষ্পলক তাকে গাঢ় ভরাট কণ্ঠে ফের বলে উঠল, আমার বোকা হরিণী, তুমি নামক অতল গহ্বরে হারিয়েছে আমি কবেই। ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকে। ইনায়া অশ্রুসিক্ত চোখে জায়ানের কাতর মুখের পানে তাকিয়ে, জায়ান তার ভালোবাসা কাজে কর্মে ইনায়াকে বহুবার বুঝিয়েছে, কিন্তু এমন মুখ দিয়ে স্বীকার করলো বোধহয় আজই। ইনায়ার চোখের অশ্রুগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে চিৎকার করেও বলে উঠল, আমিও অনেক ভালোবাসি আপনাকে। এটাই হয়তো আপনাকে প্রথম এবং শেষবার বলা। বাইরে বৃষ্টিটা এখন প্রখর রূপ ধারণ করেছে। অন্ধকার কালো হয়ে আছে বাইরের রূপ। দুজনের চোখ এখন জানালা ভেদ করে বৃষ্টির উপর পানে। জায়ান ইনার হাতে হাত রেখে ভিড় করে বলে, এই বৃষ্টির সাথে আমাদের অনেক সময় কেটেছে, এর সাথে মিল বন্ধনও খুব গাঢ়। ইনার মলিন হেসে বলে উঠল, আমি আপনার আকাশে আধার জমানো কালো মেঘ, যার বৃষ্টি হয়ে ধরণীর মাটির সাথে মিশে যাবার সময় এসেছে। মাত্র কিছু সময়, দেখবেন আকাশটা আবার নীল রঙে বদলে যাবে। এমন সময় না আসুক, আর কখনো না আসুক। জায়ান বিড়বিড় করে বলে উঠল বারংবার। ইনায়া চোখ বন্ধ করে শুনল শুধু জায়ানের হৃদয় নিংড়ানো হাহাকার। কিছু সময় আবার নিস্তব্ধ। হঠাৎ ইনায়া গুনগুনি হিকিয়ে উঠল, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হাসপাতালের সময় রাত তখন 4টা। কিছু সময় পরে ভোরের সকাল ফুটে উঠবে। বৃষ্টির বাড়ি দ্বারা বই আমি নতুন স্নিগ্ধ মধুময় একটা সকাল। তবে সেই সকাল ইনায়ের জন্য হবে কি? ইনায়কে আইসিইউতে নেওয়া হয়েছে কিছু সময় আগে। রাতের তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে এসেছিল, অক্সিজেন লেভেলে পৌঁছে গিয়েছিল তখন। জায়ান সেই রাত থেকেই বসা আইসিইউর সামনে। এখানে অন্য কারো থাকার পারমিশন না থাকলে ডক্টর চার্লসের খাতিরে তারা তিনজনেরই এখানে আসা যাওয়া। জায়ানের চোখ শুধু আইসিইউর দরজাতে নিবদ্ধ। হঠাৎই দমকা হওয়া জায়ানের গাছে মনে হলো বোকা হরিণী তাকে ডাকছে। উম্মাদের ন্যায় ছোট্ট দরজার সামনে ফাহাদ বাংলাদেশে ফোন দিয়ে মির্জাবাড়ি ও করিম বিলার খবর জানিয়েছে। সকলের ভিতর এক দুমড়ানো মুচড়ানো নিস্তব্ধতায় বিদীর্ণ হয়ে গেছে। নিধি আর তিথি যেন বিশ্বাস করতে পারছে না এই কথা। ইনায়া আর থাকবে না তাদের মাঝে। সোহানা মির্জা পাথর বনে গেলেন, তার মুখটা আজ বন্ধ। ফাহাদ ফোন কলে শেষ করে ঢুকতে নাবান লক্ষ্য করে যে হসপিটালের বাইরে নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ফাহাদ নাবানের পাশে এসে দাঁড়াতে নাবান গলা ছেড়ে বলে উঠল, সব যাতনা শুধু একজনের কেন হয় বলতে পারিস? ভালো থাকার অধিকার তো সবার আছে। ফাহাদ মলিন মুখ করে চুপ করে রইল কিছুক্ষণ। প্রথম থেকে শেষ যাতনা শুধু এই একাই একটা মেয়েরই হয়ে থাকলো। নিস্তব্ধতা মুড়িয়ে ফাহাদ শান্ত গলায় বলে উঠল, হয়তো জন্ম থেকেই তার ডেস্টিনি এমন লেখা ছিল, কষ্ট হলেও এটা আমাদের মানতে বাধ্য। হঠাৎ শোরগোলে তারা দুজনের দুটি কথা ফুরিয়ে গেল। ফাহাদ আর নাবান চমকে উঠে ভেতরের দিকে অগ্রসর হলো। আইসিইউর সামনে জায়ানকে দুজন আটকে রাখার চেষ্টা করছে। ডক্টর চার্লস ও তার চেম্বার থেকে বেরিয়ে আসলো। ফাহাদ যেতে জায়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কখন থেকে ওকে এখানে এনে রেখেছে? আমি দেখতে যাব।
আমার সামনে থেকে সরতে বলো ওদের, না হলে খুন করে ফেলবো। মেয়ে নার্সগুলো সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ আওয়াজে বারবার নিষেধ করছে। আইসিইউতে সাধারণ মানুষ যেতে পারবে না। ডক্টর চার্লস নার্সগুলোকে অনুমতি দিল জায়ানকে ভেতরে দিতে। নার্স দুটো রাস্তা ছাড়তে জায়ান ঢুকে পড়ল। আয়নার বাইরে দাঁড়িয়ে তার বোকা হরিণীর মলিন মুখটা দেখল। জায়ানের ঘন ঘন নিঃশ্বাস আর বিপ বিপ শব্দে পুরোটা স্থান। বাইরে হঠাৎ উত্তাল হাওয়া বইতে লাগলো। জায়ান তার ছেলে হাসি দিল। তুমি তো বৃষ্টি হয়ে ধরণীতে ঝরে গেলে, এক আকাশ সমান যাতনায় আমায় বিদীর্ণ করে গেলে। হোক সব যাতনা আমার, হোক আমার। নিস্তব্ধ হয়ে আসলো পরিস্থিতি। জায়ানের চোখ থাকলো ইনায়ের মুখে। এভাবে নিস্তেজ হওয়ার জন্য দায়ী একমাত্র জায়ান করে থাকলো। ভেতরের দহন বাহিরে বেরিয়ে এলো, চিৎকার করে বলতে থাকলো, আমার গল্পগুলো হয়তো গল্প হয়েই রয়ে যাবে, কারণ তুমি আমার হয়েও হওনি। ধোকা, এত ধোকা কি করে হৃদয় মানবে? প্রাণ নাসিনি। সব যাতনা কেন একা একজনারই হয়? সব দুঃখ সবাইকে ভালো রেখে ইনায়া চলে গেল সেই না ফেরার দেশে। জায়ান নাভান ভালো থাকুক, আর ইনায়ারা দূরে আকাশের তারা হয়ে বেঁচে থাকুক সবার মাঝে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সমাপ্ত।